প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, সরকার পদত্যাগের এক দফা, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ, প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা, শোকাবহ আগস্ট এখনো তার নামেই হয় মুক্তির জয়ধ্বনি। মানবজমিন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, সংঘর্ষ, হামলা, গুলি, ঢাকাসহ সারা দেশে রাজপথে লাখো শিক্ষার্থী জনতা, বিক্ষোভ সর্বত্র, এক দফা দাবি। সমকাল, সরকার পদত্যাগের এক দফা, পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। যায় যায় দিন, উস্কানির মুখেও গুলি না করার নির্দেশ সেনাপ্রধানের। এবার সরকার পতনের এক দফা, কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্র, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। সংলাপের আহ্বান প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, অবশেষে মাঠে নামছে আওয়ামী লীগ, আজ সারা দেশে জমায়েত, কাল শোক মিছিল। কালবেলা, দাবি এবার এক দফা, গণভবনের দুয়ার খোলা, সব স্রোত শহীদ মিনারে মিশেছিল। দেশ রূপান্তর, এক দফা দাবি দিয়ে সম্মিলিত মোর্চা গঠনের ঘোষণা, শহীদ মিনারে জনজোয়ার, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে সমন্বয়কদের নাম। সময়ের আলো, শিক্ষার্থীদের বিক্ষোভে ফের উত্তাল দেশ, সংঘাত, সহিংসতা, গুলি, নিহত 1, আহত শতাধিক। প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, শহীদ মিনার থেকে এক দফা। আজ আসলে একই শিরোনাম বারবার পড়লাম, সত্যি যেটি ঘুরে ফিরে এসেছে, একটি বা দুটো তিনটি শিরোনামই আমরা ভাঁজের উপরে পেয়েছি, যেগুলো আমরা বলে থাকি সাধারণত। তো একটি যেটি বারবার বলা হয়েছে যে শহীদ মিনার থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হচ্ছে, ওই সেখান থেকে আজ এক দফা ঘোষণা করা হয়েছে এবং সেটি সরকার পতনের এক দফা শিরোনামে আমরা যেমন দেখেছি। জি, কয়েকদিন ধরে আসলে জিনিসটা তো একটু একটু করে আগাচ্ছিল আন্দোলনকারীদের দিক থেকে। আমরা গত কয়েকদিন স্পেশালি মাঝখানে মনে হয়েছিল যে, বা সরকার মনে করেছিলেন যে জিনিসটা কন্ট্রোলে চলে এসছে এবং তারা কিছু ড্যামেজ কন্ট্রোলের কিছু কাজ করছিলেন। কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেটা আসলে অনেক বড়, তার পরিধি অনেক বড়, এবং তারপর ড্যামেজ কন্ট্রোলের জন্য সরকারের যে কাজগুলো ছিল সেগুলো ছিল অনেক বেশি রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ না। এবং আমার কাছে মনে হয় পুরো জিনিসটাতে রিঅ্যাক্টিভ অ্যাটিটিউডের কারণে এই জিনিস আজকে এই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। যেমন যেটা করার কথা ছিল এক সপ্তাহ আগে, সেটা এক সপ্তাহ করা হচ্ছে, যেটা আগের দিন করার কথা ছিল সেটা পরের দিন করা হচ্ছে, পরের দিনের আগের দিন। ক্ষেত্র বিষয়ে কিছু কিছু কাজ যেটা হয়েছে সেগুলো সরকার মনে করেছেন যেগুলো তারা তাদের দিক থেকে ড্যামেজ কন্ট্রোল করছেন, কিন্তু আসলে কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে। যে স্থাপনার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, স্থাপনার ক্ষতি এবং ধ্বংসযজ্ঞের দিকে, ফলে প্রাণহানির বিষয়টাকে অত গুরুত্ব না দেওয়ার একটা ব্যাপার আমরা শুরুতে লক্ষ্য করেছি। তো সেটা যেটা হয়েছে, এইটা হয়তো সরকার তার জায়গা থেকে দেখেছেন, তারা বলেছেন মানুষের ক্ষতি হবে, দুর্যোগ হবে, গণমানুষের সম্পদ, কিন্তু গণমানুষের আগে তো আসলে সম্পদের আগে তো মানুষ। তো সেইটা আসলে আবেগ অনুভূতি আসলে সরকার প্রপারলি আসলে ধরতে পারেননি বলে আমার মনে হয়। এবং সেই জায়গা ছিল। তারপরে হচ্ছে যখন সিচুয়েশনটা একটু নর্মালাইজ হলো বলে আমাদের মনে হলো, কোন অর্থে যে কারফিউ দেওয়ার পরে পরিস্থিতি একটু শান্ত হলো, শান্ত হওয়ার পরে তখন যে ধরনের কথাবার্তা হয়েছে সেই কথাবার্তাগুলোতে আসলে কথাবার্তার মধ্যে কোথাও কোথাও উগ্রতা ছিল, অধ্যত্ব ছিল, সেই জায়গাগুলোতে আসলে সুবিবেচনা আমরা দেখতে পাইনি। যখন দরকার ছিল যে এত বড় ক্ষতি, যেমন আমরা যদি প্রথম দিন থেকে শুরু করি, প্রথমে এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ করে আসলে এটাকে আসলে একদম স্প্রেড করে দেওয়া হলো। এবং প্রথমে আসলে এটা ছাত্রদের আন্দোলন ছিল, যতদিন বিশ্ববিদ্যালয় ছিল, সেই আন্দোলনকে দমনের যে কৌশল ছিল সেটাও আসলে সঠিক ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই। তখন আলোচনা করা যেত, কিন্তু তখন আমরা দেখেছি ছাত্ররা দিনের পর দিন আন্দোলন করেছেন এবং তার জবাবে অন্য জায়গা থেকে সরাসরি আলোচনা না করে সরকারের পক্ষ থেকে নানান জবাব দেওয়া হচ্ছে। এখানে দেখেন প্রথম যে ভুলের জায়গাটা, যেটা অলরেডি অনেকবার আলোচনা হয়েছে, যে সরকার এবং ছাত্রদের দাবির মধ্যে আসলে খুব বেশি পার্থক্য ছিল না। মানে সরকারের অবস্থা এবং দাবি, কারণ সরকার আপিল করেছে এবং পরে আমরা দেখেছি একসময় তো 2018 সালে সরকারের কোটা বাতিল করেছিল, ফলে এখানে অনেক বেশি কাজ করেছে ইগো
মিসকমিউনিকেশন এবং পলিটিক্যাল ইমেচুরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি বলা যায় ইনএফেক্টিভনেস, এইসব জিনিস আসলে অনেক বেশি কাজ করেছে। করার ফলে যখন প্রথম দিন যখন ঘটনাটা ঘটলো, যখন 6 জন মারা গেল, আমার মনে হয় যে তখনই আসলে বোঝা উচিত ছিল যে ছাত্রের মৃত্যু, আমরা যদি এর আগে বাংলাদেশের আন্দোলনগুলো দেখি, বেশিরভাগ আন্দোলনে কিন্তু সামনে সারিতে ছাত্ররাই ছিল। এবার সঙ্গে তার একটা গুণগত পার্থক্য আছে, সেটাতে আমি পরে আসছি। এবং ছাত্রদের প্রাণহানি, যেহেতু ছাত্ররা ফ্রন্টে থাকে, ফলে প্রাণহানির এবং ছাত্ররা অ্যাডভেঞ্চারাস থাকে, তরুণ, সংঘবদ্ধ থাকে, আবেগ থাকে, উত্তেজনা থাকে, ফলে সামনে সারিতে থাকার ফলে প্রাণহানির ঘটনাও ছাত্রদের ক্ষেত্রে ঘটে এবং সেইগুলোই কিন্তু আসলে জিনিসগুলো স্পার্ক করে। আমরা যদি 69-এ চিন্তা করি, ইভেন আমাদের মুক্তিযুদ্ধের সময় বা পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে হত্যাগুলো হয়েছিল, সেগুলো কিন্তু স্পার্ক করেছিল। কিন্তু এবার যেটা হলো যে এটার পরে 6 জনের পরে আসলে আমার মনে হচ্ছে সরকারের বোঝা উচিত ছিল যে পরিস্থিতি অনেক কঠিন এবং এটাকে আসলে সামাল দিতে হবে, এটাকে আসলে রিপেয়ার করতে হবে। এটা আসলে এখন আর কনফ্রন্টেশনের জায়গায় নেই। প্রথম হচ্ছে আপনি কনফ্রন্টেশন করবেন কেন? আপনি তো কোটার জায়গাতে বাতিল করেছিলেন, এইবারে তো সংস্কারের হতো এবং সংস্কার কিন্তু একটা আলোচনা করলে যে দাবি ছিল এটা সংস্কার হতেই পারতো। তখন পর্যন্ত ছাত্রদের যে ভূমিকা ছিল, যে অবস্থান ছিল, সেটার সঙ্গে সরকারের পারত। দিনে দিনে মূল জায়গাটা এখন কি দাঁড়িয়েছে? এখন দাঁড়িয়েছে কিন্তু যে মানে সরকার এই কোটার চেয়ে বড় হলো যে এই পরিস্থিতিকে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই ক্ষেত্রগুলোতে যে ধরনের কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তাগুলো আসলে আবেগকে যথেষ্ট যথাযথভাবে মূল্যায়ন করেনি বলেই শিক্ষার্থীদের মনে হয়েছে। আচ্ছা, এটা গেল একটা। এবং এটার ফলে ছাত্রদের সঙ্গে আসলে একটা মানুষ, সেই মানুষটা কারা? সেই মানুষদের একটা অংশ হচ্ছে যারা নানান কারণে 15 বছর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়া না মিলে নানান কারণে একটা হতাশা, ক্ষোভ, এই মানুষগুলো যোগ হলো, ফলে একটা ব্যক্তি লাভ করলো। এবং সেই ব্যক্তিটার মধ্যে আবার সরকারের যে অ্যান্টি ফোর্স, সরকার যাকে বিএনপি জামাত বলছে, সেই ফোর্সটা খুব ন্যাচারালি এরকম একটা সিচুয়েশন তৈরি হলে তারা তো সুযোগ নেবেই। পলিটিক্যাল পার্টিগুলো তো সিচুয়েশনের অপেক্ষায় থাকে এবং দেন এগেইন গত 15 বছরের নানান কারণে অনেকগুলো পলিটিক্যাল প্র্যাকটিস এক্সারসাইজের সুযোগ তারা পায় নাই, ফলে তারা তো এই সুযোগটা নেবে। বা সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে আসলে যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল, সেটা গত অনেক বছরে সেটা হয়নি। তো ফলে তারা ওই সুযোগটা নিল। তো এই শক্তিগুলো যেন মিলে গেল, একটা আন্দোলনের ছাত্ররা আছে, মানুষের অংশগ্রহণ আছে এবং তার সঙ্গে আপনার যে পলিটিক্যাল অপোনেন্ট, তারা উইথ দেয়ার মাইট, উইথ দেয়ার স্ট্রেংথ দেয়ার। তো তার ফলে যেটা হচ্ছে, তো এটা তো অনেক বড় ফোর্স এবং এই ফোর্সটাকে প্রাথমিকভাবে সরকারের মনে হয়েছিল যে সামাল দিয়েছে, কিন্তু প্রাথমিকভাবে সামালটা কীভাবে দেওয়া হয়েছিল? অনেক বেশি রক্তপাতের মাধ্যমে। ফলে তাৎক্ষণিকভাবে মানুষের মধ্যে একটা ভীতি বা একটা সন্ত্রাস, তারপরে যখন সেনাবাহিনী আসলো তাদের একটা ভূমিকা ছিল, ফলে পরিস্থিতিটা একটা শান্ত হয়ে গেল। আমার মনে হচ্ছে শান্ত হওয়ার পর আর সেকেন্ড চান্স ছিল। এখন যে কাজগুলো করা হচ্ছে, আজকে জামিন দেওয়া, যদি গ্রেফতার, এগুলো যদি এইদিকে না গিয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি এরকম না করা হতো তাহলে হতো। তবে আমার কাছে মনে হয় তখনও আসলে জিনিসটা হতো কি না, মানে সেকেন্ড যে আমি চান্সের কথাটা বলছি, কারণ তখন গ্যাপটা অনেক বেশি তৈরি হয়ে গেছিলো এবং অনেকগুলো ফোর্স এখানে ঢুকে পড়েছে এবং সেই ফোর্সের কথা সরকার বলছে, কিন্তু সরকার কিন্তু এই ফোর্সের উপর দায় দিয়ে, কিন্তু সরকারের যেটা হচ্ছে একটা থার্ড ফোর্স দায়ী, এটা বলে আসলে দায় এড়ানোর চেষ্টা, তা তো হবে না। আপনি যদি ওই থার্ড ফোর্স দায়ী থাকে, সুনির্দিষ্টভাবে থাকে, তাদের পলিটিক্যালি আপনি মোকাবিলা করবেন, তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আইনগতভাবে মোকাবিলা করবেন, কিন্তু রেটোরিক্সের মাধ্যমে তাদেরকে খারিজ করে দেওয়া, এটা পুরো আন্দোলনকে খারিজ করে দেওয়া বা আন্দোলনকে একরকম কী বলা যায় সংকীর্ণ দৃষ্টিতে দেখার একটা ব্যাপার দাঁড়িয়েছিল। সেটা আবার আরেকটা ইগো কাজ করেছে এই আন্দোলনকারীদের মধ্যে। এই সব কিছু মিলিয়ে জিনিসটা কনফ্রন্টেশনাল জায়গায়, মারাত্মক কনফ্রন্টেশনাল জায়গায়, ইগোর জায়গায়, ক্ষতির জায়গায়, সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার ধারাবাহিকতা আসলে আজকের এক দফা দেন। এতদিন পর্যন্ত কিন্তু এক দফার কথা নানাজন বলছিল, সেটা হচ্ছে যারা সরকারের পতন চায়, সরকার বিরোধী অন্য শক্তি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি কিন্তু বলা হচ্ছিল না, আজকে কিন্তু সেটা সরাসরি এলো। কেন এলো? কারণ তারা যেহেতু দেখছে তাদের পক্ষে একটা অবস্থান আছে এবং সবসময় হয় কি, যখন আন্দোলন চলে তখন তো দুটো পক্ষ থাকে, ওই কোনো পক্ষ ছাড় দেয়, কোনো পক্ষ তখন ভাবে যে এই যে ছাড় দিল আরেকটু চাপ দিলে আরো ছাড় দিবে, আবার কখনো কোনো মনে করে আচ্ছা আমরা একটু আগাই, তখন আবার ওই দিক থেকে একটু আগে এরা মনে করে আচ্ছা এই ছাড় দিয়ে একটু এগিয়েছে এখন আবার একটু কড়া করি, এরকম একটা গেম খেলতে থাকে। পার্টিকুলারলি এই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে দারুণ সাফল্যের পরিচয় দিয়েছে। তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে কৌশলে বলেন, শক্তিতে বলেন, চিন্তায় বলেন, পরিকল্পনায় বলেন, সাংগঠনিক অনেক এগিয়েছিল, ফলে তারা আউটপ্লেড হয়ে গেছে। সেটা তাদের মধ্যে যেটা কনফিডেন্স তৈরি করেছিল, সেই ওভার কনফিডেন্স এরকম জায়গায় এনে দাঁড় করিয়েছে বলে আসলে রাজনৈতিক বিশ্লেষণে সেটা
মনে হয়। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এবং ছাত্র এই দুটার মধ্যে যেটা ডিস্টিংক্ট পার্থক্য আছে, রাজনৈতিক প্রতিপক্ষ আপনি কিন্তু তার উপর দমন চালাতে পারেন, সেও সেটা রাজনৈতিক মোকাবিলা করবে বা যারা রাজনীতি করে তাদের এটা হবে। এবং বাংলাদেশের মানুষ গত কয়েক দশকের আরেকটা ডায়লেমা হচ্ছে, আরেকটা ইন্টারেস্টিং ডাইমেনশন হচ্ছে রাজনৈতিক নেতাদের প্রতি মানুষ এক ধরনের বিশ্বাস হারিয়েছে। এটা কিভাবে হারিয়েছে? যেমন ধরেন বিএনপি যদি আন্দোলন করতো, আপনি দেখবেন বিএনপির আন্দোলনে সেই অর্থে মিটিংয়ের লোক আসে, যখন তার মুভমেন্টের নামে সেই অর্থে মানুষ আসে না। কেন? কারণ মানুষ তাদেরকেও দেখেছে, দেখার ফলে মানুষের একটা ধারণা হচ্ছে যে তোমাকে দিলে তুমিও তো এইরকমই করবা। তো ফলে আপনি এই ফাঁক দিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মুভমেন্ট বা নন পলিটিক্যাল মুভমেন্টের একটা জায়গা তৈরি হয়েছে। কারণ এই যে মানুষগুলো আছে, মানুষের ক্ষোভ আছে, মানুষের গ্রিভেন্স আছে, মানুষের চিন্তা আছে, মানুষের রাজনৈতিক বোধ আছে, কিন্তু তারা কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তাদের বিশ্বাস হারিয়েছে। এবং এই সুযোগে কিন্তু আপনি যদি দেন করা যখন মঞ্চ বা টু সাম এক্সটেন্ট হেফাজত বা ধরেন তেল গ্যাস আন্দোলন, পানি বিদ্যুৎ, এগুলো দেখবেন এগুলোতে অনেক বেশি অংশগ্রহণ হয়। কিন্তু রাজনৈতিক দল একই কথা বলেও যদি ডাকে লোকে আসে, আমরা বিএনপির ক্ষেত্রে এটা দেখতে পাই। এবং তাদের সাংগঠনিক ব্যর্থতা অন্যান্য কারণও আছে এবং সরকারের জনপ্রিয়তা আছে। তো এটা করতে করতে যেটা হয়, এইটাকে আসলে সেভাবেই দেখা হয়েছিল বলে আমার মনে হয়। কারণ এই ক্ষেত্রটা তো আসলে এইভাবে দেখা যাবে না। আমরা আরেকটি শিরোনামে যাই, এটিও প্রধান শিরোনামে হিসেবেই আজ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে গত 3-4 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যে ইনিশিয়েটিভগুলো আসলে মানে ছাত্রদের দাবির অনুযায়ী বা আন্দোলনকারীদের দাবি অনুযায়ী। এবং সেটার ধারাবাহিকতা আজকে প্রধানমন্ত্রী যেটা বললেন যে আটক ছাত্রদের মুক্তির নির্দেশ, সেটা খুবই ভালো সিদ্ধান্ত নিশ্চয়ই। কারণ ছাত্রদের যে গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আসলে এক ধরনের মেনে নেওয়া হলো যে আসলে ছাত্রদের এবার ঢালাও গ্রেফতার করাটা ঠিক না। তারপর হচ্ছে ইভেন পেনশন নিয়ে একটা স্টেলমেট ছিল, সেটাও কিন্তু সমাধান আগেই করা যেত, আলোচনা করা যেত। কারণ ওইখানে যারা আন্দোলন করছিলেন তার মধ্যে সরকারপন্থী শিক্ষকের সংখ্যাই বেশি, সেটাও কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকে সেটাও সমাধান হলো। এবং তারপর প্রধানমন্ত্রী আহ্বান করলেন সমন্বয়কদের। কিন্তু যেটা হয় যে যেহেতু আন্দোলনটা অনেক ব্যাপ্তি লাভ করেছে, ফলে সমন্বয়করা আসলে তাদের হাতে আসলে এখন জিনিসটা সেভাবে নাই। কিন্তু মানে যদিও তারা নেতৃত্বে আছে, কিন্তু অনেক বিস্তৃতি লাভ করেছে এবং খুব ন্যাচারালি যে এখন তাদের ওই প্রতিশোধে তারা চলে গেছে যে তারা এটা রিজেক্ট করতে পারে। এবং সেই রিজেকশনের পরেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী সকালে ঘোষণা দিয়েছিলেন, তারা বিকেলে মানে সরকারের পদত্যাগ দাবি করলো। এখন সরকারের পদত্যাগ দাবি দেখেন, প্রথম কথা হচ্ছে যে একটা মুভমেন্ট যেটা নন পলিটিক্যাল, মানে সেই অর্থে কোট আনকোট বলছি যে তারা তো আসলে তাদের নির্দিষ্ট দাবি নিয়ে এসেছিল, 9 দফা দাবি। সেটা আসলে সরকার পতনের দাবি করলে নানা রকম এর অনেকগুলো জায়গা, নতুন কিছু জায়গা আসলে আজকে তৈরি হলো যে তারা যখন সরকার এতদিন তো আলোচনা, তার বার্গেনিং ছিল সরকারের সঙ্গে, এই দাবি মানতে হবে, এটা করতে হবে, ওরকম ছিল। এখন যখন সরকার পতন হলো, তাহলে কিন্তু এখানে একটা নেগোশিয়েটর লাগবে। কারণ এই দাবি যে তারা করছে, সরকার তো আর বললে দাবির ভিত্তিতে করে না, ফোর্স হলে তো সরকারকে আমরা ধরে নিলাম আলোচনার খাতিরে, যদি সরকারকে পদত্যাগ করতে বা পদত্যাগ রাজি করাতে, তাহলেও কিন্তু একটা ওয়ে লাগবে যে হোয়াটস নেক্সট, এই ওয়েটা তো লাগবে। এখন এই ওয়েটা আসলে কিভাবে ঠিক হবে? এবং পতনের দাবি ধরেন 1 দফা তো দাবি যে কেউ করতে পারে, দাবি তো ধরেন সবার সব রকম দাবি করার অধিকার আছে। কারণ 1 দফা দাবি করার পরও যে আলোচনা করা যাবে না, বিষয়টা আসলে সেরকম না। কারণ আপনি 1 দফা দাবি করবেন, তার ভিত্তিতে যদি সরকার দেখা যায় যে সেটাকে অন্য যে সমস্ত দাবি আছে সেগুলো মেনে নেয়, তখন তো 1 দফা সরে আসতে পারে। ফলে আলোচনার জায়গাটা আমার মনে হয় হয়তো আজকেই তারা তাদের যে জায়গা ছিল, তাদের ইমোশন, তাদের কি বলা যায়, তাদের যে ধারাবাহিকতা, সেই অনুযায়ী হতে পারতো। কিন্তু আমি মনে করি আলোচনার জায়গাটা আসলে উন্মুক্ত থাকা উচিত, সুযোগ থাকা উচিত। কারণ আলোচনা না করলে, যেহেতু সরকার এগিয়ে এসছে, আলোচনা না করলে তো এটা কোনো দিকে যাবে না। কারণ এটার মধ্যে কিন্তু ধরেন এই যে আজকে যে প্রস্তাব আমরা দেখেছি যে গ্রহণযোগ্য কারো নেতৃত্বে জাতীয় সরকার হতে হবে, এবং তাহলে যে গ্রহণযোগ্য লোকটা, সেটাও তো আলোচনার মাধ্যমে আসলে ডিসাইড করতে হবে। যে কাউকে গ্রহণযোগ্য মানেই তো হচ্ছে এইটার মধ্যেই আছে যে আলোচনার ভিত্তিতে করা। এবং দ্বিতীয় হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সরকার কথা বলেছে, সে অন্তর্ভুক্তিমূলক সরকার যদি হয়, তার মানে তো সবাইকে অন্তর্ভুক্ত করা বা যাদেরকে অন্তর্ভুক্ত, সেটাও তো আলোচনা করতে হবে। এবং হয়তো তারা এক ধরনের অন্তর্ভুক্তিমূলক বলবে, সরকার এক ধরনের বলবে। আমি বলছি যদি এইরকম প্রদর্শন তৈরি হয়, এই ফলে যে কোনো জায়গায় আসলে আলোচনার একটা জায়গা থাকা উচিত। এবং আরেকটা জায়গা হতে পারে যে এইরকম ক্ষেত্রে আমাদের আসলে জাতীয় অভিভাবক শ্রেণীর লোকজন বা পলিটিক্যাল ফোর্সের মধ্যে অন্য যারা, সেরকম কোনো একটা আসলে ফর্মুলা, ইভেন আমি তো মনে করি যে সরকারের দিক থেকে এটাও করা সম্ভব, যদি একটা সর্বদলীয় ডায়লগ করা যায়, সব দলকে আহ্বান করা যায়, সেখানে ছাত্ররাও থাকলো, বা এরকম নানান শ্রেণী পেশার সঙ্গে আসলে আলোচনা করা যায়, আলোচনার জায়গাটা আসলে স্পেসটা ওপেন করা যেতে পারে। কারণ জিনিসটা যখন এরকম জায়গা হবে, তারপর
সরকার দাবি মানা, দাবি কে মানবে? সরকার মানবে। ইভেন ওই যে প্রত্যেকের দাবি প্রত্যেক করতে হবে, তারা যে চাচ্ছে সেই দাবিও তো সরকারকেই মানতে হবে, তাহলে তো আলোচনা করতেই হবে। এবং সরকারের দিক থেকে এই দাবিকে নিশ্চয়ই সরকার, কোনো সরকারই চাইবে না, বা সরকার তো মনেই করছে না যে এটা তাদের পদত্যাগ করার মতো। হ্যাঁ, সরকার মনে করছে তাদের কিছু ভুল আছে, অলরেডি ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে, বা আরও কিছু বিষয়ে ব্যবস্থা আমরা এখন একটু প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা দেখতে পাচ্ছি। তো সেই ব্যবস্থাগুলোর নেওয়ার জায়গা আছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, কিন্তু প্যারালালি একটা আলোচনার জায়গা তৈরি করতেই হবে। সেটা যে ফর্মুলায় সরকারি উদ্যোগ নিতে পারে, আলোচনার মাধ্যমে আসলে যে এটার আসলে রেমেডি কি। কারণ দেখেন এই যে কালকে আজকের এই ঘটনা ঘটলো, কালকে অসহযোগ, আবার আওয়ামী লীগ এক ধরনের একটা কর্মসূচি দিয়েছে, আজকে আবার দেখেন চট্টগ্রামে বিএনপি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, বিএনপি নেতাদের বাড়িতে চট্টগ্রামে হামলা হয়েছে। ফলে এরকম নানান রকম ঘটনা যখন ঘটবে তখন তো আসলে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গটা ঘিরে যদি একটি প্রশ্ন করি আপনাকে, শিক্ষার্থীরা কিন্তু বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছেন, তাদের নেতৃত্বে যারা আছেন, বা যে কেউ এর সঙ্গে এই আন্দোলনের সঙ্গে জড়িত, তাদের কথা যখন আমরা শুনছি, তারা কিন্তু গোড়া থেকেই বলে এসছেন যে সহিংসতা, নৈরাজ্য এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং গঠনতান্ত্রিক। তো তাহলে আবার এইটা চলার সময় এই যে হামলা ভাঙচুরের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এ নিয়ে যদি আপনি একটু কথা বলেন যে তাহলে এটা কি কারণে বা কিভাবে ঘটছে? এটা আমি যেটা বলছিলাম শুরুতে, যে ফোর্স হচ্ছে এখানে আমরা যদি দেখতে পাই তাহলে তিনটা ফোর্স আসলে। একটা তো ছাত্রদের দাবি ছিল, দ্বিতীয় হচ্ছে ছাত্রদের দাবির প্রেক্ষিতে যখন ফোর্স প্রয়োগ করা হলো এবং সরকারি দল, তাদের কথা, তাদের ছাত্র সংগঠন এবং ক্ষেত্র হিসেবে পুলিশ, তখন তাদের অভিভাবক শ্রেণী, সাধারণ মানুষ যারা মনে করেন যে ছাত্রদের উপর হামলা, যে কোনো ক্ষেত্রে শিশু, ছাত্ররা তো শিশু কিশোর এই শ্রেণী, তাদের উপর হামলা, তাদের অভিভাবক শ্রেণী যে কেউ মনে করেন, ছাত্রদের ক্ষেত্রে কি মনে করা হয় কোনো মুভমেন্টে নামলে বলা হয় যে তাদের বুঝিয়ে আলোচনা করে, তাদের পিঠে হাত বুলিয়ে তাদের কথা শুনতে হয়, শুনে তাদেরকে অভিজ্ঞতার কাজ কি, তাদের কথা শুনে তাদেরকে বোঝানো যদি তাদের ভুল থাকে, এবং তাদের জায়গা থেকে তাদের দাবি যদি যৌক্তিক হয় সেটা মেনে নেওয়া। এইভাবেই তো ছাত্র আন্দোলন বা ছাত্রদের দাবি এইভাবেই সমাধান হয়। এই পার্টিকুলার ক্ষেত্রে এটা না হয়, আমাদের সিনিয়র সিটিজেন বা সমাজের অন্য কোনো মানুষ একটা অংশ, এবং আমি বলি সেই মানুষটা কারা, সেই মানুষটা একই সঙ্গে কিন্তু আবার গত 15 বছরের অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিলিং, অ্যান্টি ইনকামবেন্সি ফিলিং, অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষ, তারাও আছেন। ফলে এই সবগুলা, এবং আমরা যদি দেখতে পাই যে সরকারের নানা রকম নিয়ম আছে, গত দুটা নির্বাচনীয় প্রশ্ন আছে, ফলে মানুষের অনেকগুলো রাইটস এক্সারসাইজ করতে পারেনি। ফলে সে যখন দেখে যে এরকম একটা আন্দোলন হচ্ছে, সে ইনক্লাইন ফিল করে, সে তার সঙ্গে মানে সহমর্মিতা বোধ করে, এবং তারপর যখন আক্রমণ হয় তখন সে ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে তার যে ক্ষোভ এবং সহমর্মিতা থেকে অনেক মানুষ যোগ দিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। তারপরে যেটা হচ্ছে, তার পলিটিক্যাল সরকার যে তারাও যোগ হলো, এবং ভাঙচুরের ঘটনাটা অবশ্যই তৃতীয় কোনো জায়গার, কারণ ছাত্ররা যে 2 দিন আপনি ছাত্রদের আন্দোলন আমরা যদি দেখতে পাই, যতদিন পর্যন্ত ছাত্ররা, হ্যাঁ কিছু ভাঙচুর টুকটাক ঢিলমারা কি করতে পারে ছাত্ররা, আপনি দেখবেন তাদের হাতে লাঠি থাকে এবং তারা হয়তো আপনার কি বলে কিছু ঢিল মারতে পারে, কিন্তু এরকম যে পরিকল্পিত রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো, এরকম যেমন ধরেন আজকে যদি আমরা দেখতে পাই যে ছাত্ররা যে মিছিল করেছে, মিছিল করে যে হাজার হাজার সমাবেশ ছিল, তারা মিছিল করেছে, দাবি পেশ করেছে, এই তো। ফলে ওইখানে একটা অন্য একটা ফোর্স, তৃতীয় একটা শক্তি অবশ্যই ছিল। এখন সেই শক্তি সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ, অন্য রাজনৈতিক বিশ্বাসের। সরকার যেটা করেছে ওইটাতে ফোকাস করে আন্দোলনটা, সরকার ভেবেছে যেহেতু এইটা ঘটেছে, ফলে ওইটাকে আমি সামনে নিয়ে আসি, ওদেরকে দমন করি, এবং তার ধারাবাহিকতায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এটাকে আসলে এইটার সঙ্গে মেলানোর কারণে এটা আসলে তাদেরকে, এই যে সাধারণ মানুষ যারা যুক্ত হয়েছিল বা যারা মনে করেন যে একদম সরকার সমর্থক অনেকেও কিন্তু আপনি এই মুভমেন্টে দেখবেন, তারা কি যে তারা মনে করে যে ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে, 150 বা 200 ছাত্র মারা গেছে, 200 মানুষ মারা গেছে, এর মধ্যে একটা বড় অংশ ছাত্র এবং সাধারণ মানুষ তো মারা গেছে। তো এদের বিচারটাকে না করে, এটাকে প্রধান না করে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে নিয়ে এটা পলিটিক্যাল একটা বাইনারির মধ্যে আসলে জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে তাদের মধ্যে আসলে ক্ষোভটা তীব্র আকার ধারণ করেছে। সো আমার কাছে মনে হয় জিনিসটাকে আলাদা করে ফেলা উচিত। যারা ধ্বংস করেছে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা, এবং তারা অতীতও করেছে, বাংলাদেশে ভাঙচুর বা এরকম হয়তো এই স্কেলে হয় নাই, কিন্তু নানা রকম চেষ্টা কিন্তু বিভিন্ন সময় ছিল। কাজেই এটা করেছে একটা ফোর্স যারা অবশ্যই রাষ্ট্রের, যারা নৈরাজ্যকর পরিস্থিতি চায়। এখন এখানে ছাত্রদের আমি মনে করি বা তাদের নেতৃত্বে এটাও বুঝতে হবে যে তাদের উপর, তাদেরকে সামনে রেখে যে একটা
ফোর্স এই কাজটা করছে, এটার দায় তো মানে রিমোটলি ইনডিরেক্টলি তাদের কাছে চলে আসবে, যে জন্য তারা কিন্তু এর থেকে নিজেদের বিযুক্ত করার কথা বলেছে। তারা সরাসরি বলেছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আন্দোলন যে শেষ দিকে একটু থেমে গিয়েছিল, এক ধরনের সে দুটো কারণে, একটা হচ্ছে আক্রমণের তীব্রতার কারণে তাদের মধ্যে একটা মানে তারা হতভম্ব হয়ে গিয়েছিল, সেই কারণেও হতাশা, শোক এগুলো ছিল। আর আরেকটা কারণ হচ্ছে এটার সঙ্গে এই যে আরেকটা ফোর্স যোগ হয়ে এই যে ভ্যান্ডালিজম চলছিল, সেটার সঙ্গে থেকে তারা আসলে নিজেদের আলাদা করতে চেয়েছে। কিন্তু তারপর যেটা হয় আমার কাছে মনে হচ্ছে তখনই আসলে একটা রিপেয়ার প্রসেস, তখনই যদি কি বলা যায় মানে সরকারি জায়গা থেকে মানে সরকারি শক্তি বা প্রশাসনিক শক্তির পাশাপাশি যদি এর মধ্যে দূরদর্শিতা দিয়ে এটা মোকাবেলা করা যেত, তাহলে হয়তো আজকের যে কাজগুলো করা হচ্ছে, গতকাল যে কাজগুলো করা হচ্ছে, এগুলো তখন হলে হয়তো এই দিকে এসে এক দফার দিকে জিনিসটা আসতো না। এক দফা মানে তো আসলে এখন একটা একদমই কনফারেন্সের জায়গা, এবং সরকারি ছাত্র সংগঠন বা সরকারি দল তারা যেন আমার প্রস্তুতি নিচ্ছে, কালকে তারা কর্মসূচি 2 দিন পিছিয়ে ছিল, তারাও কিন্তু এটা যেহেতু সরকার পদত্যাগের বা সরকার পতনের ডাক দেওয়া হয়েছে, তার মানে তো এটা আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। তো এই প্রতিরোধের জায়গা থেকে তো দুই পক্ষ নামলে তখন একটা মুখোমুখি অবস্থান তৈরি হবে, এবং সেই মুখোমুখি অবস্থানে নানান কিছু হতে পারে। সেই হওয়াটা আসলে আমাদেরকে তো এটা তো কারো কাম্য না, কোনোভাবে কাম্য না। ধরেন 200 লোক মারা গেছে, এখন আমরা তো নিশ্চয়ই চাই না 201তম মৃত্যু, নিশ্চয়ই চাই না 202তম মৃত্যু। আমরা তো চাই যে এইগুলোর বিচার হোক, এবং এগুলোর জন্য দায়ী যারা তারা শনাক্ত হোক। এই জায়গাতে কিন্তু সরকারও প্রায় তাদের যে দাবি সেই জায়গায় চলে এসছে। সরকারও কিন্তু আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে সুনির্দিষ্টভাবে বিচার হবে, আটক মানে মোটামুটি কিন্তু দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। রংপুরের পুলিশ সদস্য দুজনকে বরখাস্ত করা হয়েছে, আমরা নানা রকম তথ্য দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যেও আমরা কিছু এখন আমরা দেখতে পাই, যেমন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে শিশু কিশোর পুলিশের গুলি থেকেও মারা যায় নাই, বা এরকম কথাবার্তা বলছিলেন। এবার ধরেন সরকারের দিক থেকে আমরা যেটা দেখছি, ধৈর্য ধরে, আজকে আমরা আমাদের স্টোরি আছে ধৈর্য ধরে ধৈর্য ধরে কৌশল সরকার দেখতে চায়। তো আমার মনে হয় যে সরকার যেহেতু ধৈর্যের পরিচয় দিতে গত কয়েকদিন ধরে তো সরকার অ্যাগ্রেসিভ জায়গায় যাচ্ছে না, কথাবার্তার অ্যাগ্রেসিভ, সেটা আমার ধারণা যে তাদের কিছু কিছু মন্ত্রী গত 15 বছরের কথাবার্তা সেই অভ্যাসভাবে তারা বলে ফেলছেন। সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু এখন অনেক বেশি এটাকে নরমভাবে সংযতভাবে দেখা হচ্ছে। ইভেন পুলিশও কিন্তু আগের মতো ফোর্স অ্যাপ্লাই করছে না। আমরা যদি গত 2 দিন দেখি, গতকালও যদি দেখি একজন পুলিশ সদস্য মারা গেছে, তারপর কিন্তু আজকে সেরকম অ্যাগ্রেসিভ জায়গা না। তো যেহেতু সেরকম অ্যাগ্রেসিভ জায়গা না, তার মানে সরকারের দিক থেকে জিনিসটাকে একটা সংযমী জায়গায় গেছে। কিন্তু আমরা তো সরকারের সংযমী জায়গায় গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার যে ক্ষত তৈরি হচ্ছে সেই ক্ষতকে আসলে দূর করতে হবে। কারণ আপনি আন্দোলন তো এই জায়গায় আছে, এবং যে কোনোভাবে সরকার যদি মনে করেন যে তার যে পদত্যাগের দাবি সেটা যদি প্রত্যাখ্যান বসে থাকতে চায়, তাহলেও কিন্তু এইরকম ক্ষুব্ধ মানুষকে নিয়ে তো আগানো যাবে না। তাদের আসলে এটার প্রতিবিধান করতে হবে কোন না কোন স্কেলে। প্রতিবিধানটা কি বিচার করা। তো এই পর্যায়ে যদি একটু দেখি যে আমরা দেখেছি যে গেল দিনেও বিক্ষোভ কর্মসূচি ছিল, যেখানে সংঘাত সংঘর্ষ হয়েছে, একজন নিহত হওয়ার শিরোনামও আমরা দেখেছি। আর আরেকটি শিরোনাম হচ্ছে আজ থেকে আবার অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, সেটা তো খুবই মানে কি বলা, যেমন কালকে অসহযোগ, এখন অসহযোগে ধরেন তাদের যে অসহযোগের ডাক, তাদের বলা হয়েছে যে অফিস করবেন না, বা এইটা এখানে যাবেন না, এখানে করবেন না। এখন একজন সাধারণ লোক, তার তো অফিস খোলা, তার তো অফিস বন্ধ করার কোনো ঘোষণা, বা সরকারি একজন কর্মকর্তা, সে তো অফিসে যেতে বাধ্য। এখন সে করবে কি? সে গেলে বাধার মুখে পড়তে পারে, আবার না গেলেও তো তার চাকরি ক্ষতিগ্রস্ত হবে, তার জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই যে উভয় সংকটে সে পড়ছে, এবং পড়তে গিয়ে কিন্তু সে আক্রান্ত হতে পারে, তার লাইফ থ্রেটের মধ্যে পড়তে পারে। তো সেইটা তো আসলে আমাদেরকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। এবং সরাসরি আসলে এতদিন পর্যন্ত একরকম ছিল যে সরাসরি একজনের মুখোমুখি অবস্থান, সাংঘর্ষিক অবস্থান। এই সাংঘর্ষিক অবস্থান থেকে আসলে আমরা আবার দেখতে পেয়েছি যে আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে, শোক কর্মসূচি দিয়েছে। কালকেও তাদের কর্মসূচি জমায়েত আছে, ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করবে। তারাও এক ধরনের আজকে কিছু কিছু জায়গায় তারা মিছিল করেছে, তাদের পক্ষের কিছু সংগঠন তারা মিছিল করেছে। কিন্তু এটা গত কয়েকদিন আমরা দেখছিলাম কিন্তু তারা একটু সংযমী, তুলনামূলক তারা সংযমী। এবং আন্দোলনটা গত 3-4 দিনে যে আন্দোলনকারীদের বরং স্পেস দেওয়া হয়েছে, পুলিশ কম ফোর্স করেছে, ফলে এই রকম জায়গা ছিল। এখন যেহেতু আজকে এক দফার পর আসলে তাদের কি অবস্থান হবে, এবং যেহেতু তাদের কর্মসূচি আছে, এবং আমরা আজকে যে জমায়েত দেখলাম, মানুষের যে ভিড় দেখলাম, তাতে আসলে তারা আসলে আরেক ধরনের আন্দোলনকারী যারা আছে, তারা আসলে এখান থেকে পেছানোর
জায়গা নেই। ফলে তাদেরকে আলোচনা করতে হবে, তাদেরকে আলোচনায় আনার জন্য আস্থার পরিবেশ তৈরি করতে হবে এবং হচ্ছে সেইটুকু আসলে সরকারকে আমার মনে হয় এই ক্ষেত্রটাতে যেমন একই সঙ্গে আন্দোলন বা এইদিকে নজর দিতে হবে, একই সঙ্গে চেষ্টা করতে হবে তাদের সঙ্গে আলোচনা করার, তাদের সঙ্গে কোন না কোন লেভেলে আলোচনা করার এবং আলোচনা তাদের সঙ্গে পাশাপাশি যে জায়গাগুলোতে এই উপলব্ধিটুকু দরকার যে কেন এটাতে অনেক মানুষ যুক্ত হয়ে যাচ্ছে, কেন সরকারের পক্ষের অনেকেও আসলে সেই জোরালো ভাষায় সরকারের পক্ষে কথা বলছে না, এটাও তাদের বুঝতে হবে যে এখানে সরকারের দিক থেকে অনেকগুলো জায়গা সঠিক ছিল না, অনেকগুলো কার্যক্রম, এটা মানতে হবে, এটা অলরেডি তারা মেনেছেন এবং তাদের পক্ষের লোকজন জোরালো ভাষায় যে কথা বলতে পারছে না সেই কথাগুলো স্পেসটুকু আর নাই। কাজেই সরকারের আসলে অনেকগুলা, আমি মনে করি যে গত অনেক বছর ধরে আমাদের যে কথা যে আলোচনা করতে হবে, পলিটিক্যাল স্পেস ক্রিয়েট করতে হবে, আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল স্পেস ক্রিয়েট করা, আলোচনা করা, সবাইকে আস্থায় নেওয়া, যাতে সেই আলোচনা সংলাপ করে যদি একটা কনফিডেন্সের জায়গা দেওয়া যায়, ইভেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মানুষের সরকারের ক্ষেত্রে কিন্তু ধরেন অন্য দেশ হলে অনেক উন্নত গণতান্ত্রিক পশ্চিমের দেশগুলোতে আপনি দেখবেন যে কোনো একটা ঘটনা ঘটলে কনসার্ন মিনিস্টার উনি দায়ী কি না এটার জানার আগে উনি পদত্যাগ করেন। কেন করেন? কারণ এই জায়গাটা সঠিকভাবে চালানোর দায়িত্ব ছিল তার, ফলে তার ব্যর্থতায় হোক বা যারই ব্যর্থতায় হোক এই দায়টুকু নিয়ে তিনি পদত্যাগ করেন। ফলে আমাদের এখানে তো আসলে এই সুযোগ অনেকের আছে এবং অলরেডি আমরা দেখেছি একজন মন্ত্রী বলেছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন করা হয়েছিল, উনিও বলেছেন প্রধানমন্ত্রী চাইলে উনিও পদত্যাগ করতে পারেন। ফলে এরকম কিছু কিছু মেজার নেওয়ার সুযোগ আছে সরকারের দিক থেকে, যে মেজারগুলো আসলে ওই কনফিডেন্সের জায়গাটা তৈরি করবে আন্দোলনকারীদের মধ্যে এবং বৃহত্তর সমাজের মধ্যে যে সরকার নিজের ভুল গুলো অ্যাড্রেস করছে এবং এটা তখন কি হবে, এগুলো মিলে বিচার তো আপনি চাইলে কালকেই পড়তে হবে, তদন্ত সাপেক্ষ, তখন এগুলা কিছু কিছু ব্যবস্থা যদি সরকার নেওয়া যায়, কিছু যেমন একটা কিছু ব্যবস্থা আমরা দেখেছি, যেমন ডিবি প্রধানকে সরানো, কারণ দেখেন ওই জায়গাটা আমরা ভুলে যাচ্ছি, যখন এই জিনিসটা হয়ে গেল একরকম শান্ত হলো পরিস্থিতি, তখন এই যে 6 জনকে নিয়ে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা, তাদেরকে দিয়ে ভিডিও করে দেখেন, এগুলো অনেক পুরনো টেকনিক, যে এগুলো দিয়ে যে এতে মানুষ বিশ্বাস করবে, এইগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে আপনি আপনার ওটার আগুন হচ্ছে আপনি আপনার ঘরে নিয়ে এসছেন, ফলে জিনিসটা এই জায়গায় আসছে এবং যেহেতু আপনার অনেকগুলা কাজ ছিল যেগুলো ঠিক ছিল না সেই কারণে আসছে, ফলে এটা সমাধানের জন্য আপনাকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, আরও বেশি কম্প্যাশনেট হতে হবে এবং আরও বেশি পলিটিক্যাল ম্যাচুরিটি এবং দূরদর্শিতা থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।